আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে আমরা সরাসরি একটা সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ফটোশপ আমরা হচ্ছে ক্লাসের মধ্যে CS6 ভার্সনটা ইউজ করব এবং আপনি CS6 ইউজ করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, কিংবা আপনার কাছে যদি অলরেডি কোনো ভার্সন যদি ইনস্টল করা থাকে সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট হচ্ছে আমি এই সফটওয়্যারটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। আপনি স্টার্ট অপশন থেকে আপনি ফটোশপ আপনার কাছে যে ভার্সনটা আছে সেই ভার্সনটা হচ্ছে এখানে চলে আসবে স্টার্ট অপশনে আসলে, কিংবা আপনি ডেস্কটপে এনে রাখতে পারেন, এরকমভাবে ডেস্কটপে রাখতে পারেন, সেখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন। তো আমি হচ্ছে ফটোশপ CS6 ভার্সনটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ফটোশপটা হচ্ছে মূলত হচ্ছে একটা রাস্টার বেস সফটওয়্যার। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম, ফটোশপ হচ্ছে মূলত একটা রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার কি? রাস্টার হচ্ছে যে সমস্ত ইমেজগুলা কিংবা যে সমস্ত ডকুমেন্টগুলা পিক্সেল নিয়ে কাজ করে। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে আমরা যখন যে কোনো ছবি ক্লিক করি ফোন থেকে হোক, কিংবা যে কোনো জেপিজি ছবি যখন আমরা যখন ইউজ করি তখন দেখবেন যে রেক্টেঙ্গেল বক্স 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 দেখা যায়। তো এই যে যে বক্স দেখা যায় সেগুলো হচ্ছে একটা পিক্সেল। আমি যদি একটু ডেমো আপনাদেরকে দেখাই, তো এখান থেকে হচ্ছে আমি এই ইমেজটাই ওপেন করি। সাপোজ এই ইমেজটাকে আমি যদি জুম করি, তো একটা সময় দেখেন এই যে যে বক্স বক্সের মতন যে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় পিক্সেল। তো হাজার হাজার লক্ষ লক্ষ পিক্সেল মিলে মূলত হচ্ছে একটা জেপিজি, একটা এরকম একটা ইমেজ তৈরি হয়। ঠিক আছে? এবং যে সমস্ত ইমেজগুলো পিক্সেল নিয়ে তৈরি হয় সেগুলোকে বলা হয় রাস্টার বেস, রাস্টার বেস ইমেজ। ঠিক আছে? কিংবা রাস্টার ইমেজ বলা হয়। এবং ফটোশপটা হচ্ছে একটা রাস্টার বেস সফটওয়্যার। এই ফটোশপের মতো হচ্ছে আমরা রাস্টার নিয়ে কাজ করতে পারবো, মানে হচ্ছে এরকম জেপিজি যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো নিয়ে কাজ করতে পারবো। তো ফটোশপের ফার্স্টে কিন্তু আছে হচ্ছে ফটো, দেন হচ্ছে শপ। তো ফটো দিয়ে কিন্তু আমরা ফটো মানেও কিন্তু ইমেজ আমরা বুঝি, আমরা জানি। তো এখানে হচ্ছে আপনি যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো ফটোশপে যে আসলে শুধুমাত্র আপনি ইমেজ নিয়ে কাজ করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলে যে কোনো ডিজাইনও কিন্তু আপনি ফটোশপে করতে পারবেন। প্রিন্ট মিডিয়ার যে ডিজাইনগুলো আছে, মানে যে সমস্ত ডিজাইনগুলো আমরা মূলত প্রিন্ট করি, সেগুলো আমরা ফটোশপে করতে পারবো। এবং ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর হচ্ছে পাথ নিয়ে কাজ করে, এবং প্রিন্ট মিডিয়ার জন্য ডেডিকেটলি ইলাস্ট্রেটরটা বেটার। ঠিক আছে? তো আমরা চাইলে হচ্ছে ফটোশপে যে ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র পাথ নিয়ে কাজ করতে পারবো। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যে কোনো রাস্টার ইমেজ নিয়ে কাজ করতে পারবো না। তো ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যদি চাই যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো সেটা কিন্তু পসিবল না, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। সেখানে রাস্টার কাজ করবে না, কিংবা রাস্টার নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসলে বেসিক যে তফাৎ। আচ্ছা, তো আপনি যখন হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনটা যদি ওপেন করেন তাহলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর যদি CC ভার্সনও ইউজ করেন সমস্যা নেই, সেম পাবেন। ঠিক আছে? শুধু হচ্ছে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট পাবেন, আর এমনিতে সব কিছুই সেম পাবেন। আচ্ছা, তো এখানে উপরের যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটাকে বলা হয় মেনু বার। মেনু বারের পরে হচ্ছে আরেকটা বার আছে, এটাকে বলা হয় কন্ট্রোল বার। এই বাম পাশে যে একটা বার দেখা যাচ্ছে এটাকে বলা হয় টুল বার, এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এক একটা টুল। ঠিক আছে? এবং এই যে যে কন্ট্রোল বারটা আছে এই কন্ট্রোল বারটা টুলের উপরে ডিপেন্ড করবে। আপনি যেই টুলটা সিলেক্ট করবেন সেই টুলের অপশনগুলো আপনি এই কন্ট্রোল বারের মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে? এবং কিছু কিছু টুলের সাইডে আপনি অ্যারো চিহ্ন দেখতে পারবেন, এরকম একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন। এখানে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে ভিতর থেকে সাব টুলগুলোও পেয়ে যাবেন, কিংবা আপনি রাইট ক্লিক করতে পারেন, কিংবা লেফট ক্লিক করে ধরে রাখলে এখানে আপনি বাকি টুলগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপর ডান পাশে যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল বলার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ভাসমান একটা প্যানেল। এটাকে আপনি চাইলে হচ্ছে অ্যাডও করতে পারবেন, কিংবা এখান থেকে আপনি কোনো প্যানেল যদি আপনার কাছে যদি মনে হয় প্রয়োজন নেই সেটাকে বাদ দিতে পারবেন। যেরকম আপনার কাছে যদি মনে হয় এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা
আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কাজ করেন না কিংবা আপনার প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে যে ক্রসে ক্লিক করে আপনি কেটে ফেলতে পারেন। স্টাইল স্টাইল প্যানেলটা আপনার প্রয়োজন হয় না, তো এটাকে কেটে ফেলতে পারেন এরকমভাবে, ঠিক আছে। এরপর আপনার আরও অন্যান্য যদি কোনো প্যানেল যদি প্রয়োজন হয় যে এখানে ফ্লোটিং প্যানেলে নিয়ে আসার, তো সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনি সবগুলো প্যানেল পেয়ে যাবেন। উইন্ডোতে আসলে সবগুলো প্যানেলই পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে কোনো প্যানেল আপনার প্রয়োজন হয় আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এবং যদি এরকম হয় যে যে কোনো কারণবশত আপনার পুরো ফ্লোটিং প্যানেলই হচ্ছে চলে গেছে, এই ফ্লোটিং প্যানেল চলে গেছে কিংবা আপনার টুল বারটা হচ্ছে চলে গেছে, ক্লোজ হয়ে গেছে যে কোনো কারণবশত, তো সেক্ষেত্রে আপনি যদি সফটওয়্যার যদি ক্লোজ করেন, ক্লোজ করে আবার যদি পুনরায় যদি ওপেন করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো সলিউশন পাবেন না, আপনি এরকমই দেখতে পাবেন। তো যদি এরকম হয় তাহলে আপনারা চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্কপেস, ওয়ার্কপেস থেকে এখান থেকে হচ্ছে এসেনশিয়ালটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এসেনশিয়ালটা সিলেক্ট করলে এখানে চলে আসবে, এবং এসেনশিয়ালটা সিলেক্ট করার পরও যদি না আসে, তো সেক্ষেত্রে পুনরায় চলে যাবেন উইন্ডোজ, উইন্ডো থেকে ওয়ার্কপেস, ওয়ার্কপেস থেকে এখান থেকে হচ্ছে রিসেট করবেন, রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে আপনার যে এই যে স্ক্রিনটা আছে, এই ওয়ার্কপ্লেসটা হচ্ছে আপনার রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে ডিফল্টে চলে আসবে। এই যে টুলবারটা আছে, টুলবারটা চাইলে আপনি একটা লাইনে রাখতে পারেন, কিংবা এই যে উপরে ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে আপনি হচ্ছে দুইটা লাইনে রাখতে পারেন, ওকে। এরপর আপনার যদি কোনো প্যানেল প্রয়োজন হয় আপনি উইন্ডো থেকে নিয়ে নিতে পারেন, যেমন আমাদের ভালো প্রয়োজন হয় হচ্ছে মোটামুটি প্রচুর পরিমাণে ইউজ হয়েছে ক্যারেক্টার প্যানেল, ক্যারেক্টার প্যানেল আপনি এখানে ক্লিক করলে চলে আসবে ক্যারেক্টার প্যানেল। এরপর আর অন্যান্য যদি কোনো প্যানেল প্রয়োজন হয় আপনি উইন্ডো থেকে নিয়ে নিতে পারবেন। এবং আপনার যে সমস্ত প্যানেলগুলো প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে সেগুলোকে আপনি রাখতে পারেন, যদি কোনো প্যানেল এরকম হয় যে আপনার প্রয়োজন হয় না সেগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন। এবং আপনি চাইলে নিচের ওয়ার্কপ্লেসটা সেভ করে রাখতে পারবেন। সেভ কিভাবে করবেন, উইন্ডোতে চলে যাবেন, ওয়ার্কপ্লেসে যাবেন, ওয়ার্কপ্লেস থেকে নিউ ওয়ার্কপ্লেসে আসবেন, নিউ ওয়ার্কপ্লেসে আসার পরে এখানে হচ্ছে আপনি নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেরকম আপনি হচ্ছে আপনার নাম আপনি আপনার নিজের নাম দিতে পারেন, কিংবা আপনি আর বুঝতে সুবিধা হবে এরকমভাবে আপনি যে কোনো এখানে নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেরকম আমি যদি আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিই 24108 দিয়ে সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখেন আমি উইন্ডো থেকে ওয়ার্কপ্লেসে যদি আসি, এই যে 24108 এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে আসলে আমরা হচ্ছে আমাদের ওয়ার্কপ্লেসটা মেইনটেইন করতে পারি। আচ্ছা, আর যারা কিনা হচ্ছে সিসি ভার্সন ইউজ করছেন, তো সিসি ভার্সন ইউজ করলে যদি হচ্ছে রিসেট করতে চান আপনাদের ওয়ার্কপ্লেসটা, তাহলে হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস থেকে এখানে হচ্ছে একটা অপশন পাবেন এসেনশিয়াল, হচ্ছে এখানে যেরকম ডিফল্ট আছে, তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক নামে একটা অপশন পাবেন, তো সেটা হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমি হচ্ছে সিসি ভার্সনটা হচ্ছে ওপেন করেছি, তো এটা হচ্ছে ফটোশপ সিসি ভার্সন। তো ফটোশপ সিসি ভার্সনেও কিন্তু আসলে এই যে উপরের যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার, নিচে হচ্ছে কন্ট্রোল বার, এবং এই কন্ট্রোল বারগুলো আপনি হচ্ছে টুল চেঞ্জ করলে এখানে হচ্ছে চেঞ্জ হবে। এটা হচ্ছে টুল বার, এগুলো হচ্ছে মানে হচ্ছে সব কিছু কিন্তু সেম। এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল, মানে ফ্লোটিং প্যানেল আপনি হচ্ছে এরকমভাবে হচ্ছে এইগুলাকে ছোট করতে পারবেন, এরকমভাবে ছোট করে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন, যদি কোনো প্যানেল প্রয়োজন হয় উইন্ডো থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। উইন্ডো থেকে আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এই যে এইরকমভাবে নিচে কয়েকটা আপনি প্যানেল পাবেন, সেখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন। এই প্যানেলগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব, এরকম এই যে যেরকম এটা প্রয়োজন এটা আপনি নিয়ে নিলেন। এরপর এরাতে ক্লিক করে হচ্ছে আপনি এটাকে হচ্ছে সাইডে রেখে দিতে পারেন। এরপর আপনি যদি রিসেট করতে চান এখানে হচ্ছে ওয়ার্কপ্লেস চলে আসবেন, ওয়ার্কপ্লেসে এখান থেকে হচ্ছে এই যে রিসেট করেন, রিসেটে ক্লিক করলে এটা কিন্তু রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি উইন্ডোজে আসেন, যেরকম এই যে আমি আমার নামে হচ্ছে একটা রেখে দিয়েছি, এটার মধ্যে ক্লিক করলে আর হচ্ছে আমার যে সমস্ত ফ্লোটিং প্যানেলের মধ্যে যে সমস্ত প্যানেলগুলোর প্রয়োজন হয় এখানে চলে আসছে। এরকমভাবে আপনারা নিজেদের আপাতত প্রয়োজন না, ইন ফিউচারে আপনাদের যে সমস্ত প্যানেলগুলো প্রয়োজন হবে আপনারা আপনাদের নিজের নামে এখানে হচ্ছে এরকমভাবে
করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। তো সিসি এবং CS6 এর মধ্যে কিন্তু আসলে কোনো তফাৎ নেই। তো তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আপনারা যখন CS6টা ওপেন করেন তখন হচ্ছে সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পান, এবং যখন সিসি ভার্সনটা ওপেন করেন তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পান। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনারা পান। তো সেক্ষেত্রে এই যে পিএস যে লোগোটা আছে, লোগোর মধ্যে ক্লিক করলে, এই লোগোটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই হোম স্ক্রিনে চলে আসবেন। এটাকে বলা হয় সিসি ভার্সনের হোম স্ক্রিন। তো আপনারা CS6 ইউজ করেন কিংবা সিসি ভার্সন ইউজ করেন, একই সব। শুধু এই সিসি ভার্সনের মধ্যে কিছু টুল আছে, কিছু অপশন আছে এক্সট্রা, এতটুকুই, এছাড়া আর কোনো ডিফারেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে পুনরায় হচ্ছে CS6 ভার্সনটা হচ্ছে ইনস্টল করে ওপেন করে নিয়েছি। তো এখন হচ্ছে আপনারা হচ্ছে সবাই তো আশা করছি যে খাতা কলম নিয়ে হচ্ছে বসছেন ক্লাসে। তো আমি হচ্ছে কিছু বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো, তো সবাই হচ্ছে একটু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং ফার্স্ট হচ্ছে আমি একবার বলে যাই, এরপর আবার হচ্ছে পুনরায় হচ্ছে আপনাদের সামনে হচ্ছে রিপিট করব। আচ্ছা, আমরা হচ্ছে মূলত হচ্ছে দুইটা মিডিয়া নিয়ে কাজ করব। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এই দুইটা মিডিয়া নিয়ে আমরা কাজ করব। তো প্রিন্ট মিডিয়াটা কি এবং ইলেকট্রনিক মিডিয়াটা কি? তো ফার্স্টে যদি আসি ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াটা আসলে কি? ইলেকট্রনিক মিডিয়াটা হচ্ছে আমরা যে সমস্ত ডিজাইনগুলো করব, তো সেই সমস্ত ডিজাইনগুলো যেগুলো শুধুমাত্র আমরা বিভিন্ন স্ক্রিনে দেখতে পারবো। স্ক্রিন বলতে হচ্ছে যেরকম ল্যাপটপ স্ক্রিন, কম্পিউটার মনিটর, এরপর হচ্ছে মোবাইল, এরপর টিভি, মানে হচ্ছে যে সমস্ত স্ক্রিন, স্ক্রিন তো আমরা আসলে সবাই বুঝি। তো ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা যে সমস্ত ডিজাইনগুলো দেখব, তো সেই সমস্ত ডিজাইন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পড়বে। এবং প্রিন্ট মিডিয়াটা কি? প্রিন্ট মিডিয়া হচ্ছে যে সমস্ত ডিজাইনগুলো আমরা ক্রিয়েটের পরে প্রিন্ট করব, প্রিন্টিং প্রেসের থেকে আমরা প্রিন্ট করব, যেগুলো প্রিন্ট হওয়ার পর আমরা হাতে ধরতে পারবো, স্পর্শ করতে পারবো, সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার ডিজাইন। তো এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে মূলত তফাৎ। আরেকটা যদি আপনাদের যদি ক্লিয়ার করি, যে সাপোজ আমরা হচ্ছে একটা ওয়েব ব্যানার হচ্ছে ডিজাইন করব, যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য একটা ব্যানার ডিজাইন করব। তো ওয়েবসাইটের জন্য আমরা যে ব্যানারটা ডিজাইন করব, সেটা তো আমরা যে ওয়েবসাইটের জন্য ডিজাইনটা করব সেই ওয়েবসাইটেই শুধুমাত্র দেখতে পারবো, সেটা তো আমরা হচ্ছে আর প্রিন্ট করব না। তো শুধুমাত্র আমরা হচ্ছে ওয়েবসাইটের জন্য যেহেতু ডিজাইনটা করছি, সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে দেখব কিংবা ল্যাপটপে দেখব কিংবা কম্পিউটার মনিটরে দেখব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া। কিংবা আমরা একটা ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন করছি, সেটা তো আমরা আসলে বিভিন্ন স্ক্রিনে দেখব, সেটা তো আমরা প্রিন্ট করব না। তো এটার জন্য এই টাইপের যে ডিজাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পড়বে। আর যে সমস্ত ডিজাইনগুলো আমরা প্রিন্ট করব, যেরকম একটা বিজনেস কার্ড ডিজাইন করেছি, তো বিজনেস কার্ডটা তো আমরা শুধু হচ্ছে স্ক্রিনে দেখব না, সেটা তো আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে তো হচ্ছে আমরা বিভিন্ন পার্সনকে হচ্ছে দিব। কিংবা হচ্ছে একটা আপনার ফ্লায়ার ডিজাইন কিংবা একটা ব্রোশিওর ডিজাইন, একটা ক্যালেন্ডার ডিজাইন, এই সমস্ত ডিজাইনগুলো তো আমরা প্রিন্ট করব। এই জন্য হচ্ছে এই সমস্ত ডিজাইনগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়বে। আচ্ছা, আমরা যখন ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজ করব তখন মেজারমেন্ট ইউনিট হবে পিক্সেল, রেজোলিউশন হবে 72 এবং কালার মোড হবে RGB। আর এ হচ্ছে রেড, জিতে গ্রিন, বিতে হচ্ছে ব্লু, RGB। আর আমরা যখন প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব তখন মেজারমেন্ট ইউনিট হবে ইঞ্চ, এরপর রেজোলিউশন হবে 300, কালার মোড হবে CMYK। আচ্ছা, তো আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পর এখানে আমরা যদি যে কোনো কাজ করতে চাই আসলে, তাহলে আমাদেরকে একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে, একটা ডকুমেন্ট নিতে হবে। একটা ডকুমেন্টের মধ্যে আমরা কাজ করতে পারবো। আমরা হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমরা একটা ডকুমেন্ট লাগবে আমাদের কাজ করার জন্য। তো একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আপনি হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে ডকুমেন্ট সেট আপের অপশনে যেতে পারেন। ফার্স্টটা হচ্ছে ফাইল মেনু, দেন হচ্ছে নিউ। ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করলে আপনি নিউ ডকুমেন্ট সেটআপের এই অপশনটা পেয়ে যাবেন। কিংবা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+N।
কন্ট্রোল প্লাস এন ক্লিক করলে আপনি নিউ ডকুমেন্ট সেটআপের অপশনটা পেয়ে যাবেন। এবং সবাই হচ্ছে শর্টকাটগুলো সবাই লিখে রাখেন যে নিউ ডকুমেন্ট সেটআপের শর্টকাট কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস এন এ নিউ ডকুমেন্ট, এরকমভাবে শর্টকাটগুলো সবাই অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, তো এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে নেম। এই নেমটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন সেই ডকুমেন্টের নেম। এই ডকুমেন্টের নেম আপনি এখানে দিতে পারেন, কিংবা আপনি পরবর্তীতে যখন আপনি ডকুমেন্টটা সেভ করবেন সেভ করার সময়ও দিতে পারেন। তো এখানে আমি নেম আপাতত দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লাস 1। ওকে, এরপর প্রিসেটের মধ্যে আচ্ছা, এই প্রিসেটের মধ্যে হচ্ছে বেশ কিছু সাইজ দেওয়া আছে। তো এখান থেকে আপনি হচ্ছে সাইজগুলো নিয়ে নিতে পারেন, যেমন ফটোশপ ডিফল্ট ফটোশপ সাইজ এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ইউজ পেপারের মধ্যে যদি আসেন, এই নিচে সাইজ, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর যদি ইন্টারন্যাশনাল পেপার আসেন, A4 সাইজ, A6, A5, A3, এই ধরনের বিভিন্ন রকম আপনি পেপার সাইজ হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আরো কিছু আছে, ফটো আছে, ফটোর জন্য বিভিন্ন রকম এখানে সাইজ দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী হচ্ছে এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন। এরপর ওয়েব আছে, মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, তো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আসলে এখানে যে সমস্ত সাইজগুলো দেওয়া আছে এগুলো তো আমরা আসলে সবসময় নিয়ে কাজ করতে পারবো না, কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলবে সেগুলো তো আমাদের আলাদা রকম হচ্ছে ডকুমেন্ট সেটআপ করতে হবে, মানে হচ্ছে আলাদা মেজারমেন্ট, আলাদা সাইজ হচ্ছে ডকুমেন্ট সেটআপ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করতে হবে। তো এইখানে এই যে পিক্সেল লেখা দেখছেন, এই অ্যারোতে যখন ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি অনেক ধরনের মেজারমেন্ট ইউনিট পাবেন, যেরকম পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস। তো এইগুলো হচ্ছে মেজারমেন্ট ইউনিট, এবং মেজারমেন্ট ইউনিট তো আমরা আসলে বুঝি সবাই। তো এখান থেকে আপনার যে মেজারমেন্ট ইউনিট প্রয়োজন সেই মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের দুইটা মেজারমেন্ট ইউনিটই আসলে আমাদের কাজে আসবে, একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে ইঞ্চ। এই দুইটাই হচ্ছে আমাদের সরি এই দুইটাই হচ্ছে আমাদের কাজে লাগবে। তো যখন হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব তখন হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে মেজারমেন্ট ইউনিটটা হচ্ছে সিলেক্ট করব। ঠিক আছে, মেজারমেন্ট ইউনিটটা সিলেক্ট করব ফার্স্টে ইঞ্চ। এরপর হচ্ছে এখানে আমাদের ওয়েট এবং হাইট যত প্রয়োজন এখানে হচ্ছে আমরা লিখে দিব। এরপর হচ্ছে আমরা যখন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন করি তো সেক্ষেত্রে পিক্সেল সিলেক্ট করব, এখান থেকে মেজারমেন্ট ইউনিট পিক্সেল সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমরা হাইট এবং ওয়েটটা নিব, আমাদের কত হাইট প্রয়োজন হবে, কত ওয়েট প্রয়োজন হবে এখান থেকে আমরা নিয়ে নিব। তো ফার্স্টে হচ্ছে মেজারমেন্ট ইউনিট, এবং এখানে যে সেন্টিমিটার, মিলিমিটার এগুলো আমাদের প্রয়োজন হয় না। তো যদি কোনো ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে সেন্টিমিটার মেজারমেন্টে করে দিতে হবে কিংবা মিলিমিটারে করে দিতে হবে, তো সেক্ষেত্রে করে দিতে পারে। আর এই রিকোয়ারমেন্ট আসলে খুবই রেয়ার, এগুলো আসলে খুবই কম থাকে। তো আপনার এখান থেকে হচ্ছে পিক্সেল কিংবা ইঞ্চি হচ্ছে আপনি ইউজ করবেন। আচ্ছা, সাপোজ আপাতত আমরা হচ্ছে যেই ডিজাইনটা করব কিংবা যেটার জন্য ডকুমেন্ট সেটআপ করছি সেটা তো আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেই পড়ে, কারণ এটা তো আমরা প্রিন্ট করব না, শুধু হচ্ছে আমরা স্ক্রিনে দেখব আপাতত যে ডিজাইনগুলো আমরা করব। এই জন্য এখানে হচ্ছে পিক্সেল নিচ্ছি। এরপর হচ্ছে হাইট এবং ওয়েটটা এখান থেকে আপনাদের লিখে দিতে হবে। যেরকম ওয়েট আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1200 পিক্সেল এবং হাইট নিয়ে নিচ্ছি হচ্ছে 1000 পিক্সেল। তো এই সাইজটা নিয়ে নিচ্ছি আপাতত হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করার জন্য একটা ডকুমেন্ট হচ্ছে এই সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এবং আমরা যখন যে কোনো ডিজাইন করব তখন হচ্ছে আমরা হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে সেই ডকুমেন্টটা সেট আপ করবো। আপাতত প্র্যাকটিসের জন্য এই সাইজটা হচ্ছে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে রেজোলিউশনটা কি? রেজোলিউশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, যে 1 ইঞ্চ জায়গার মধ্যে কতগুলো পিক্সেল হবে। তো এখানে আপনি যদি রেজোলিউশন যদি নেন 72, তার মানে হচ্ছে 1 ইঞ্চ জায়গার মধ্যে 72টা হচ্ছে পিক্সেল থাকবে। তো ক্লাসের শুরুতে তো পিক্সেল দেখালাম, যে বক্সের মতন থাকে সেটা হচ্ছে পিক্সেল। তো 1 ইঞ্চ জায়গার মধ্যে 72টা পিক্সেল থাকবে। আর আপনি যদি রেজোলিউশন যদি 300 নেন এখানে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 1 ইঞ্চ জায়গার মধ্যে 300টা পিক্সেল থাকবে। তো ইলেকট্রনিক মিডিয়ার জন্য আপনি যখন ডিজাইন করবেন তো সেক্ষেত্রে এখানে রেজোলিউশনটা নেবেন 72, এবং যখন প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করবেন এখানে রেজোলিউশনটা নেবেন 300।
300। ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 কি জন্য? কারণ ইলেকট্রনিক মিডিয়ার জন্য আসলে 72 রেজোলিউশন এনাফ রেজোলিউশন, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনার ডিজাইনটা যদি আপলোড করেন, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু একটা অ্যালগোরিদম থাকে এবং অ্যালগোরিদমের মধ্যে কিন্তু একটা সাইজ থাকে। তো যেরকম এখানে দেখেন, আমি যদি 72 যদি রেজোলিউশন নিই, 72 রেজোলিউশন নেওয়ার পর এখানে দেখেন আমার ইমেজ সাইজটা কত হয়? 3.43 মেগাবাইট। আর আমি যখন হচ্ছে এখানে 300 নেই এটা, তো সেক্ষেত্রে আচ্ছা এখানে হচ্ছে এটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমি যখন হচ্ছে ডিজাইনটা করার পর আমার ইমেজ সাইজটা হচ্ছে বেড়ে যাবে, মানে হচ্ছে বড় হয়ে যাবে। তো মোটামুটি সবগুলা আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু একটা অ্যালগোরিদম থাকে, তাদের একটা সাইজ হচ্ছে ফিক্সড করা থাকে, যে সেই সাইজের উপরে যদি আপনার যদি ইমেজ সাইজ হয়, তো অ্যালগোরিদম থেকে কিন্তু অটোমেটিক রেজোলিউশন কমিয়ে দেয়। তো আমরা যদি 300 যদি রেজোলিউশন দিয়ে যদি কোনো ডিজাইন করি, সেটা যদি আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যদি সাবমিট করি, তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক রেজোলিউশনগুলো কমিয়ে দিবে। তো সেক্ষেত্রে ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা হচ্ছে করব, যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করব, তখন হচ্ছে 72 রাখবো রেজোলিউশন। এবং প্রিন্ট মিডিয়ার জন্য 300 কেন? কারণ হচ্ছে আপনারা যখন দেখবেন যে আপনি একটা ডিজাইন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একরকম, প্রিন্ট করার পরে কিন্তু কালারটা কমে আসে, হালকা কালার হয়ে যায়। তো ওইটার রেজোলিউশন কম থাকার কারণে হচ্ছে হালকা কালার হয়ে যায়। 300 যদি রেজোলিউশন থাকে, তাহলে আপনি স্ক্রিনে যে কালারটা দেখবেন, প্রিন্ট হওয়ার পর সেম কালারটাই হচ্ছে আপনি হাতে পাবেন। এই জন্য রেজোলিউশনটা হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য 300 নিব। এরপর আসে হচ্ছে কালার মোড। কালার মোডটা হচ্ছে আপনি এখানে 5 ধরনের কালার মোড পাবেন: বিট ম্যাপ, গ্রেস্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। তো এখানে বিট ম্যাপ, গ্রেস্কেল এবং ল্যাব কালার, এই তিনটা কালার মোড আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমাদের প্রয়োজন হবে আরজিবি কালার এবং হচ্ছে সিএমওয়াইকে কালার। তো আরজিবি কালার কি? আরে হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। আমরা হচ্ছে যখন ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজ করব, তখন হচ্ছে এই আরজিবি কালারটা নিয়ে আমরা ডকুমেন্ট সেট আপ করবো। কারণ আমরা যে সমস্ত স্ক্রিনগুলোতে দেখি, মোবাইল হোক, ল্যাপটপ হোক, কিংবা কম্পিউটার মনিটর হোক, টিভি হোক, এই সমস্ত মনিটরগুলো হচ্ছে আপনার আরজিবি কালার নিয়ে হচ্ছে তৈরি হয়। স্ক্রিনগুলো আরজিবি কালার, এই তিনটা কালার দিয়ে হচ্ছে এই মনিটরগুলো তৈরি হয়। তো তাহলে এই রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের বাহিরে আমরা যে সমস্ত কালারগুলো দেখতে পাই, সেই কালারগুলো কোথা থেকে আসে? আমরা এই তিনটা কালার ব্যতীত যে সমস্ত কালারগুলো দেখতে পাই, সেই কালারগুলো হচ্ছে তিনটা কালার দিয়ে তৈরি করা হয়। এই তিনটা কালারের মাধ্যমে বাকি সব কালারগুলো তৈরি হয়, ঠিক আছে? তো এরপর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা হচ্ছে সিএমওয়াইকেটা সিলেক্ট করব। তো আপনারা যারা কিনা হচ্ছে প্রিন্টার দেখেছেন, তো প্রিন্টারের মধ্যে কিন্তু 4টা কালি থাকে। এই যে এই 4টা কালি হচ্ছে থাকে, সিতে হচ্ছে সায়ান, এম হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। এই 4টা কালার হচ্ছে প্রিন্টারের মধ্যে থাকে। এই 4টা কালারের মাধ্যমে আমরা বাকি যে কালারগুলো দেখতে পাই, বাকি কালারগুলো হচ্ছে এই 4টা কালার দিয়ে হচ্ছে তৈরি হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য যখন ডিজাইন করব, তখন হচ্ছে সিএমওয়াইকে কালার মোডটা হচ্ছে রাখবো। এবং সাইডে যে 8 বিট, এই 8 বিটটা 8 বিটই থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন, বাকি আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। যেহেতু আমরা এখন একটা মানে যে ডকুমেন্ট সেট আপ করবো, এটা তো জাস্ট স্ক্রিনে দেখবো, এই জন্য মেজারমেন্ট ইউনিট নিয়ে নিয়েছি পিক্সেল, এবং ডিফল্ট মানে একটা সিম্পল একটা সাইজ নিয়ে নিয়েছি, রেজোলিউশন 72, এবং কালার মোড আরজিবি নিয়ে নিয়েছি। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে আমাদের ডকুমেন্টটা চলে আসবে, এবং ফটোশপে আমরা হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে স্ক্রিন মোড। আমরা ফটোশপের মধ্যে হচ্ছে 3 ধরনের স্ক্রিন মোড পাবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনু বার, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এই 3 ধরনের স্ক্রিন মোড পাবো। তো স্ক্রিন মোড দেখার জন্য এই যে কন্ট্রোল টুলবারটা আছে, টুলবারের একদম নিচে হচ্ছে
আমরা স্ক্রিন মোডের অপশনটা পেয়ে যাব। এখানে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে 3 ধরনের স্ক্রিন মোড আমরা পেয়ে যাব। কিংবা আমরা যদি এই মেনু বার থেকে আমরা যদি হচ্ছে ভিউতে আসি, মেনু বার থেকে ভিউ মেনুতে আসি, তেমন হচ্ছে স্ক্রিন মোড। এখানে এসে আমরা হচ্ছে 3 ধরনের স্ক্রিন মোড পেয়ে যাব। তো স্ক্রিন মোডের শর্টকাটটা হচ্ছে এফ, সবাই লিখে রাখেন। স্ক্রিন মোড এর শর্টকাট হচ্ছে এফ। আপনি কিবোর্ড থেকে যদি এফ বাটনে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার স্ক্রিন মোড চেঞ্জ হবে। এখন বর্তমানে আমরা আছি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আপনি কিবোর্ড থেকে এফ এ ক্লিক করলে ফুল স্ক্রিন মেনু বারে চলে আসবেন। এরপর আপনি যদি এফ এ ক্লিক করেন তো সেক্ষেত্রে ফুল স্ক্রিন মোডে চলে আসবেন। ফুল স্ক্রিন মোডে চলে আসলে সব কিছু হাইড হয়ে যাবে। আবার এফ এ আপনি ক্লিক করলে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসবেন। এভাবে আপনি স্ক্রিন মোড চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে জুম ইন জুম আউট। আমরা কিভাবে ফটোশপের মধ্যে জুম ইন জুম আউট করব। তো জুম ইন জুম আউট করার জন্য এখানে দেখেন একটা জুম টুল দেওয়া আছে, এটা হচ্ছে জুম টুল। এই জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। আপনি অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে জেড বাটনে ক্লিক করেন তো সেক্ষেত্রে স্ক্রিন জুম টুলটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তো জুম টুলটা সিলেক্ট করার পর এই কন্ট্রোল বারের মধ্যে দেখেন যে একটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে প্লাস আছে, একটা মাইনাস আছে। তো প্লাসটা সিলেক্ট করে আপনি যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা আপনি জুম করতে পারবেন। আর এখান থেকে যদি মাইনাসটা যদি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জুম আউট করতে পারবেন। ঠিক আছে, আপনি প্লাস রেখে হচ্ছে জুম ইন করছেন। তো আপনার যদি জুম আউট করার প্রয়োজন হয় আপনি কিবোর্ড থেকে অল্টা বাটনে ক্লিক করেন তো সেক্ষেত্রে জুম আউট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি জুম আউট করতে পারেন। এটা হচ্ছে টুলের মাধ্যমে। এবং আপনি চাইলে হচ্ছে অন্যান্য যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও এই স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করতে পারেন। কয়েকটা ওয়ে আছে, যেরকম কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক, কন্ট্রোল প্লাস স্পেসে ক্লিক করলে আপনি হচ্ছে জুম ইন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি জুম ইন করতে পারবেন। কন্ট্রোল অল্ট্রা স্পেস বাটনে ক্লিক করলে আপনার জুম আউট টুল অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি জুম আউট করতে পারবেন। এরপর কন্ট্রোল প্লাস প্লাস বাটনে ক্লিক করলে আপনি জুম ইন করতে পারবেন। কন্ট্রোল প্লাস মাইনাস বাটনে ক্লিক করলে আপনি জুম আউট করতে পারবেন। এরপর অল্ট্রা ক্লিক করে আপনি মাউসের যে স্ক্রল বাটনটা আছে, মানে মাউসের মধ্যে দেখবেন যে রাইট এবং লেফট ক্লিকের মাঝখানে একটা স্ক্রল আছে, স্ক্রলটা আপনি যদি নিচের দিকে যদি ঘোরান তো সেক্ষেত্রে জুম ইন হবে, উপরের দিকে যদি ঘোরান তো সেক্ষেত্রে জুম আউট হবে। এভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে, এতগুলো ওয়েতে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এরপর আপনার যেই ওয়েটা আপনার জন্য ভালো মনে হবে, আপনার নিজের কাছে কমফোর্টেবল মনে হবে, আপনি সেই ওয়েতে জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে, সাপোজ আপনি হচ্ছে একদম জুম আউট করে আছেন, ঠিক আছে, আপনি হচ্ছে 0.2% আপনি জুম করে আছেন। এই যে ছোট যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ডকুমেন্ট। তো আপনি আপনার ডকুমেন্টটা যদি স্ক্রিনের সাইজে যদি নিয়ে আসতে চান, যে আপনার এই যে স্ক্রিনের সাইজে যদি নিয়ে আসতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস 0-তে ক্লিক করলে আপনি যত জুম করে থাকেন কিংবা যত জুম আউট করে থাকেন আপনার ডকুমেন্টটা আপনার স্ক্রিন সাইজে চলে আসবে। কিংবা আপনি যদি ফটোশপের মধ্যে হচ্ছে 32,000% জুম ইন করতে পারবেন, উপরে দেখতেও পারবেন এই যে 32,000%। তো 32,000% যদি আপনি জুম ইন করে থাকেন, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস 0-তে ক্লিক করেন আপনার ডকুমেন্টটা আপনার স্ক্রিনের সাইজে চলে আসবে। এবং এটা হচ্ছে আপনার ডকুমেন্টের ফার্স্টে নেম থাকবে, এরপর হচ্ছে @এর পরে থাকবে হচ্ছে যে আপনি কত পার্সেন্ট জুম করে আছেন এটা, এরপর থাকবে হচ্ছে কালার মোড, এখানে আপনি RGB কালার মোডটা নিয়ে কাজ করছেন, স্ল্যাশ হচ্ছে 8 মানে হচ্ছে 8 বিট। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট প্যান হচ্ছে মানে হচ্ছে ডকুমেন্টকে আপনি যদি মুভ করতে চান তাহলে হচ্ছে আপনি হ্যান্ড টুল ইউজ করতে পারেন। এটা শর্টকাট হচ্ছে H। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে H ক্লিক করলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি চাইলে এই ডকুমেন্টটাকে মুভ করতে পারেন, মানে হচ্ছে পুরো ডকুমেন্টটাকে সরাতে পারবেন। তো ডকুমেন্টটাকে মুভ করার জন্য হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি যদি ক্লিক করেন মুভ করতে পারবেন। কিন্তু এখন তো আসলে আমি ক্লিক করছি কিন্তু মুভ হচ্ছে না। এর পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে ফটোশপে আপনি যখন আপনার পুরো ডকুমেন্টটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন তখন আপনার হ্যান্ড টুলটা কাজ করবে না, আপনি হ্যান্ড টুল দিয়ে কাজ করতে পারবেন না।
কিন্তু যদি এরকম হয় যে আপনি ডকুমেন্টের কোনো একটা অংশ দেখতে পাচ্ছেন না জুম ইন করার জন্য, জুম ইন করার ফলে আপনি একটা অংশ দেখতে পাচ্ছেন না, যেমন আমি কিন্তু জুম ইন করেছি, আমি উপরে এবং নিচের অংশটা দেখতে পাচ্ছি না, তখন আমি এই ডকুমেন্টটাকে মুভ করতে পারবো। এখানে দেখেন আমার ডকুমেন্টটা মুভ হচ্ছে। তো কোন একটা অংশ যদি দেখা না যায় ডকুমেন্টের মধ্যে, তখন আমরা এই ডকুমেন্টটাকে মুভ করতে পারবো হ্যান্ড টুলের মাধ্যমে। আর যদি হচ্ছে পুরো ডকুমেন্টটা দেখতে পাই, তো সেক্ষেত্রে এটাকে মুভ করতে পারবো না। এবং অন্যান্য যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বাটনে যদি ক্লিক করেন, তো সেক্ষেত্রে আপনার হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি হ্যান্ড টুল দিয়ে আপনি ডকুমেন্টকে মুভ করতে পারবেন। সাপোজ আমি হচ্ছে একটু জুম ইন যদি করে রাখি, এখানে হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলটা হচ্ছে সিলেক্ট করা আছে, এখানে এই যে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে। তো আমি এখন যদি কিবোর্ড থেকে যদি স্পেস বাটনে যদি ক্লিক করি, তাহলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেন এই ডকুমেন্টটাকে এরকমভাবে মুভ করতে পারছি। আচ্ছা, এরপর ফার্স্টের যে টুলটা আছে, ফার্স্টের টুলটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল দেখার আগে আমরা হচ্ছে কালার প্যালেটটা একটু দেখি। তো এখানে দেখেন যে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার। তো উপরের যে কালার প্যালেটটা আছে, উপরের কালার প্যালেটটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার প্যালেট, এবং নিচের যে কালার প্যালেটটা আছে হোয়াইট কালারের, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো ফটোশপের মধ্যে হচ্ছে আমরা দুইটা কালার প্যালেট পাবো, ফরগ্রাউন্ড কালার প্যালেট এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো ডিফল্টভাবে আপনার ফরগ্রাউন্ড কালার প্যালেট হচ্ছে ব্ল্যাক কালারটা থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে হোয়াইট কালার থাকে। হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা কালার হচ্ছে ডিফল্ট কালার। এই দুইটা কালার আসলে কোনো কালারের মধ্যে ধরা হয় না। আপনারা যদি কোনো কিছু যদি প্রিন্টিং প্রেস থেকে যদি কোনো কিছু প্রিন্ট করাতে চান কিংবা প্রিন্ট করাতে চান, তো সেক্ষেত্রে সাপোজ আপনি হচ্ছে একটা পোস্টার ডিজাইন করবেন, ঠিক আছে, একটা পোস্টার ডিজাইন করবেন। তো আপনাকে হচ্ছে প্রিন্টিং প্রেস থেকে জিজ্ঞেস করবে যে আপনি কয়টা কালারে প্রিন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, কয়টা কালারে প্রিন্ট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা একটু আগেই তো কথা বলছি যে প্রিন্টারের মধ্যে হচ্ছে চারটা কালার থাকে, সায়ান কালার, মেজেন্টা কালার, ইয়েলো কালার, হচ্ছে কি ব্ল্যাক কালার, এই চারটা কালার থাকে। তো আপনি চাইলে হচ্ছে একটা কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করাতে পারবেন। তো এইগুলো হচ্ছে আসলে নর্মাল প্রিন্টারে পসিবল না। প্রিন্টিং প্রেসে যে আমাদের কি প্রিন্টার বলে, যে বড় যে প্রিন্টারগুলো থাকে সেগুলোতে প্রিন্ট করানো যায়। চাইলে একটা কালার দিয়ে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। সায়ান কালার, শুধুমাত্র আমরা যদি সায়ান কালার দিয়ে প্রিন্ট করতে চাই, সায়ান কালার দিয়ে প্রিন্ট করতে পারি। শুধুমাত্র যদি ইয়েলো কালার দিয়ে যদি প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু ইয়েলো কালার দিয়ে প্রিন্ট করতে পারি। আমি যদি একটু যদি ডেমো যদি দেখাই, তাহলে হচ্ছে ওয়ান, দেন হচ্ছে ইমেজে আসি। আচ্ছা, তো এখানে দেখেন এই যে যে ডিজাইনটা এখানে আসছে, তো এইখানে কিন্তু শুধুমাত্র একটা কালার ব্যবহার করা হয়েছে। কিংবা এই যে এটার মধ্যে যদি আসি, এখানে কিন্তু একটা কালার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র কি কালার ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে আপনার ব্লু কালারটা এখানে ইউজ করা হয়েছে। এটার মধ্যে একটা কালার ইউজ করা হয়েছে, এটা কি কালার, গ্রিন কালারটা ইউজ করা হয়েছে। তো এরকমভাবে হচ্ছে একটা কালার হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে এগুলা একটা কালারে প্রিন্ট করা হয়েছে, এই যে এগুলো হচ্ছে আসলে বাংলাদেশে বেশি চলে এই জিনিসগুলো। তো এই যে যে আপনি যে প্রিন্টগুলো করেন, তো এই প্রিন্টের মধ্যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা কালার হচ্ছে ডিফল্ট কালার। এই দুইটা কালার কোনো কালারের মধ্যে ধরা হয় না। এবং এই যে হোয়াইট কালার আপনি দেখতে পাচ্ছেন, যে সমস্ত জায়গায় আপনি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে খালি। এই যে পেজটা আছে, যে পেপারটা হচ্ছে হোয়াইট কালার থাকে। এবং যে সমস্ত জায়গায় আপনি হোয়াইট কালার দেখতে পান, এই জায়গায় কোনো কিছু প্রিন্ট হয় না, ঠিক আছে। যেহেতু পেপারটা হোয়াইট কালারই থাকে, তো এইখানে কোনো কিছু প্রিন্ট হয় না, যে কারণে হচ্ছে আমরা হচ্ছে হোয়াইট দেখতে পারি। তো হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার মূলত হচ্ছে ডিফল্ট কালার, এটাকে বলা হয় ডিফল্ট কালার। তো ডিফল্টভাবে হচ্ছে ফটোশপের মধ্যে এই ব্ল্যাক এবং হোয়াইটটা থাকে। তো আপনি
যদি এই কালার প্যালেট থেকে যদি কালার চেঞ্জ করতে চান, অন্য কালার যদি পিক করতে চান পিক করতে পারবেন। তো সাপোজ ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখানে ফরগ্রাউন্ড কালার প্যালেটে ক্লিক করেন। তো সেক্ষেত্রে এখানে কালার পিকার চলে আসবে। আপনি রেড কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন, তো এখান থেকে হচ্ছে আপনি রেড কালারটা এইভাবে সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন। ফরগ্রাউন্ড কালার প্যালেটে আপনার রেড কালারটা চলে আসছে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে সিঙ্গেল একটা ক্লিক করেন। সিঙ্গেল একটা ক্লিক করার পর এখানে কালার পিকার চলে আসবে। দেন হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের মাধ্যমে আপনি যে কোনো কালারকে হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি চান যে ইয়েলো কালারটা আপনি নিতে চাচ্ছেন, তো এই যে ইয়েলো কালার মধ্যে একটা ক্লিক করেন। ইয়েলো কালার মধ্যে ক্লিক করলে এখানে আপনার ইয়েলো কালার চলে আসবে। তো একদম কর্নারের উপর থেকে হচ্ছে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করতে পারবেন। মাঝখান থেকে হচ্ছে এই মাঝখান থেকে আপনি গ্রে কালারটা সিলেক্ট করতে পারবেন, এবং একদম নিচে থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে পারবেন। এবং এই ডান পাশের একদম কর্নার থেকে হচ্ছে আপনি ইয়েলো কালারটা সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে যদি এই পাশ থেকে যদি কোনো কালার সিলেক্ট করেন তাহলে হচ্ছে ইয়েলো কালারের লাইট কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যত নিচে থেকে সিলেক্ট করবেন তত হচ্ছে ডিপ ইয়েলো কালারটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি কালারগুলোকে সিলেক্ট করতে পারেন। এরপর গ্রিনেও যদি আপনি আসেন, গ্রিন কালার মধ্যে একটা ক্লিক করেন। ঠিক আছে, গ্রিন কালারটাও কিন্তু সেম। এখান থেকে লাইট কালার মানে অ্যাকচুয়াল গ্রিন কালার পাবেন, লাইট কালার পাবেন, এবং হচ্ছে ডিপ কালার পাবেন। নিচে ব্ল্যাক কালার, এই মাঝখানে গ্রে কালার, এবং উপর হচ্ছে হোয়াইট কালার। এভাবে হচ্ছে আপনার যে কোনো কালার প্রয়োজন আপনি এখান থেকে এই কালারগুলোকে পিক করতে পারবেন। ঠিক আছে, এই কালারগুলোকে পিক করতে পারবেন। তো যেই কালার আপনার আসলে প্রয়োজন সেই কালারটাকে এইভাবে সিলেক্ট করেন। আপনার সাপোজ এই কালারটা প্রয়োজন, এই যে এখানে হচ্ছে আপনি প্রিভিউ দেখতে পারবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে হচ্ছে নিচে হচ্ছে আপনি আপনার কালারটা পেয়ে যাবেন। এরপর ফরগ্রাউন্ড কালার প্লেট থেকে আপনি যদি কালারটা অ্যাপ্লাই করতে চান, সেটা শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস। কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেসে ক্লিক করলে আপনি ফরগ্রাউন্ড কালার প্লেটের যে কালার সেটা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ড কালার প্লেট থেকে আপনি যদি কালার অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেসে ক্লিক করলে আপনি কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। আবারও বলছি, শর্টকাটগুলো সবাই আসলে লিখে রাখার চেষ্টা করবেন, না লিখে রাখলে আপনি মনে রাখতে পারবেন না। ফরগ্রাউন্ড কালার প্লেট থেকে অল্টা প্লাস ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালার প্লেট থেকে কন্ট্রোল প্লাস ডিলিট। কন্ট্রোল প্লাস ডিলিট ক্লিক করলেও হবে, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে ক্লিক করলেও হবে। ঠিক আছে, আচ্ছা।